ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আগের পর্বে কন্টিনিউটি সমস্ত বিষয়টা ভালো করে ফিল করে দিয়েছি। আমি বলে দিয়েছিলাম এবার আস্তে আস্তে আমরা অ্যাপ্লিকেশন পার্টটা আজকে করব। ফার্স্ট আমরা একটা কোশ্চেন স্টাডি করব, সেটা হচ্ছে এসএনদের বইয়ের 1 মার্কের এই কোশ্চেনটা রয়েছে fx = mod x। এই ফাংশনটা 4টে অপশান দেওয়া আছে, বইতে দেখে নিও যে কোথায় ফাংশনটা কন্টিনিউয়াস। দেখো বিভিন্ন অপশন আছে, তার মধ্যে x = 0 পয়েন্ট আছে, তারপরে x ফর অল রিয়েল ভ্যালুজ অফ x আছে। তাহলে ধরো আমরা একটা x এর একটা পজিটিভ ভ্যালু ধরে নিয়ে গেছি, ধরো x = 3। তাহলে আমাদের কন্টিনিউটি যে আগের ক্লাসে আমরা বলেছিলাম যে একটা পয়েন্টে কন্টিনিউয়াস একটা ফাংশন কন্টিনিউয়াস কি করে হবে, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা যদি তিনটেই ইকুয়াল হয় তবেই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। সো ধরে নাও x = আমরা 3 পয়েন্ট ধরে নিয়েছি, তাহলে x টেন্ডস টু 3+, মানে x অ্যাপ্রোচেস টু 3 ফ্রম রাইট সাইড অফ 3। ব্যাপারটা এইরকম, ধরো এই পয়েন্টটা হচ্ছে 3, তাহলে যদি x এর ভ্যালুটা এই দিক থেকে অ্যাপ্রোচ করে 3 দিকে, তাহলে এটাকে বলা হয় যে x টেন্ডস টু 3+। তাহলে যদি x 3 দিকে অ্যাপ্রোচ করে তাহলে fx = mod x, তার মানে x টেন্ডস টু 3+, মনে করে x এর ভ্যালুটা হচ্ছে 3.01, তাহলে fx = mod x, that is mod of 3.01, that is 3.01। তাহলে অদ্ভুতভাবে দেখো, যদি x 3 দিকে অ্যাপ্রোচ করে fx ও একটা ফাইনাইট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে। যারা লিমিট ভালো করে করেছো, লিমিটের ডেফিনেশন কি বলছিল যে x যদি কোনো ফাইনাইট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে, if x tends to a, and simultaneously যদি ফাংশন অফ x ক্যাপিটাল L এর দিকে অ্যাপ্রোচ করে, that is fx আর L এর ডিফারেন্স লেস দ্যান এপসাইলন, ডেল্টা এপসাইলন কনসেপ্ট, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে লিমিট x টেন্ডস টু 3+ f of x = 3। যারা লিমিটটা ভালো করে এখনো তৈরি করেনি তাদেরকে বারবার বলছি লিমিটটা ভালো করে তৈরি করে নাও। তাহলে দেখো এখানে আমরা রাইট হ্যান্ড লিমিট আমরা তাহলে বলছি লিমিট x টেন্ডস টু এনি রিয়েল ভ্যালু, এনি রিয়েল ভ্যালু, ধরে নাও একটা রিয়েল ভ্যালু ধরে নিয়েছি k, তাহলে k প্লাস f of x = দেখো এখানে mod of k হবে, তাহলে হচ্ছে mod of k তৈরি হবে। আর যদি এখানে আমরা কেটাকে যদি পজিটিভ ধরে নিই, ধরো k > 0, তাহলে mod of k = k হবে। তাহলে লিমিট x টেন্ডস টু k নেগেটিভ f of x, তাহলে কি হবে, সেটাও mod of k হবে, k হচ্ছে, কেন k > 0, এই যে k ধরো k3, তাহলে এটা কি বলছে x টেন্ডস টু 3 নেগেটিভ, তার মানে x এর ভ্যালুটা ধরে নাও 2.99, তাহলে mod of x that is 2.99, তাহলে অ্যাপ্রোচেস টু 3, তার মানে x যদি 3 দিকে অ্যাপ্রোচ করে ফ্রম লেফট সাইড অফ 3, এই দিক থেকে অ্যাপ্রোচ করে, তাহলে fx ও 3 দিকেই অ্যাপ্রোচ করছে, একটা ফাইনাইট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে বাই দি ডেফিনেশন অফ লিমিট উই ক্যান সে দ্যাট যে লিমিট x টেন্ডস টু k নেগেটিভ f of x = k, আর f of k ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা সেটা তো kই হবে, তাহলে তিনটেই সমান হয়ে গেল। এইভাবে তুমি আদার রিয়েল নাম্বারস, ধরো যেটা k <0 নেগেটিভ, সেখানেও দেখবে যে বাই দি ডেফিনেশন অফ লিমিট আমরা দেখতে পারবো যে এই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে।
ফর দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 0 সেখানেও কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। অর্থাৎ আমরা এখানে লাস্টে একটা সিদ্ধান্ত নিলাম যে ফর এনি রিয়েল ভ্যালুজ অফ এক্স দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। তাহলে সেরকমভাবে তোমরা অপশনটাকে চুজ করো। এবার যে কনসেপশনগুলো আমার এখন প্রায় লাগবে, অলরেডি একটা এই ফার্স্ট যে 1 মার্কের অঙ্কটা করলাম সেই অ্যাপ্লিকেশনটা ডেল্টা এপসাইলন কনসেপ্ট দিয়েই আমরা ওটা করেছিলাম, এবং এর পরে যতগুলো কিছু কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করব সেখানে কিন্তু ডেল্টা এপসাইলন কনসেপ্ট অফ লিমিট সেটা কিন্তু আমার কাজে লাগবে। অলরেডি ক্লাস 11-এ পার্টটা হয়ে গেছে, তবুও তোমাদের জন্য আমি ডেল্টা এপসাইলন কনসেপ্টটা আর একবার তৈরি করছি, বোঝাচ্ছি। তাহলে ডেল্টা এপসাইলন, ডেল্টা এপসাইলন এটার নাম হচ্ছে ডেল্টা, আর এটার নাম হচ্ছে এপসাইলন। ডেল্টা এপসাইলন কনসেপ্ট, লিমিটেড বেসিক ডেফিনিশন ডেল্টা এপসাইলন কনসেপ্ট। হোয়াট ইজ ডেল্টা এন্ড হোয়াট ইজ এপসাইলন, কি এরা? দেখো, ডেল্টা এপসাইলন হচ্ছে পজিটিভ নাম্বার, pre-assigned positive number however small it may be। একদম বইয়ের ভাষায় বলছি, ডেল্টা এপসাইলন, ডেল্টা অ্যান্ড এপসাইলন এরা একটা pre-assigned পূর্ব নির্ধারিত পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা, however small it may be। এই যে লাস্টের ওয়ার্ডটা however small it may be, এই ব্যাপারটা কি, বা pre-assigned ব্যাপারটাই কি? তার মানে ডেল্টা এপসাইলন হচ্ছে অতি ছোট সংখ্যা যেটা আগে থেকে তুমি ধরে নিয়েছো, আর তুমি যা ধরে নিয়েছো তার থেকেও কিন্তু ছোট হতে পারে। তুমি মনে করলে ডেল্টা ভ্যালুটা খুব ছোট্ট একটা ধনাত্মক সংখ্যা ধরবো, 0.00000000 এরকম করে 23টা জিরো দিয়ে 1 লিখছি। তুমি ভাবলে যে যাক, আমি একে একটা খুব ছোট সংখ্যা লিখেছি, এর থেকে ছোট কেউ লিখতে পারবে না। নিশ্চয়ই তোমার মতন বোকা আর কেউ নয়, কারণ এর থেকেও পয়েন্টের পরে কেউ 2 লক্ষটা শূন্য দিয়ে 1 লিখলে আরো ছোট হয়ে যাবে। তাহলে এরকমভাবে কোনো সময়ই ছোট সংখ্যা তৈরি করার পদ্ধতি শেষ হবে না, ছোট সংখ্যা তৈরি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তাহলে ডেল্টা এপসাইলন এটা একটা পজিটিভ নাম্বার এবং pre-assigned however small it may be, মানে তুমি যত কল্পনায় যত ছোট বানাতে পারো তার থেকেও ছোট। তাহলে এইবার এটা লিমিটের ধারণায়, লিমিটের কনসেপ্টে এই ডেল্টা এপসাইলন কি কাজে লাগছে দেখো। লিমিটটা কি? লিমিট হচ্ছে একটা ফাংশন, সেই ফাংশনে একটা ধরো এক্স একটা ইনপুট আছে। এইবার আমি একটু লিখেই দিই, ধরো y ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন। এইবার এই এক্স হচ্ছে ইনপুট আর y হচ্ছে আউটপুট। এইবার দেখা যাচ্ছে যে এই ফাংশনটা এক্স ইকুয়াল টু কোনো একটা পয়েন্টে, কোনো একটা ইনপুটের জন্য ফাংশনটা না খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কিরকম হচ্ছে? ফাংশনটা ঠিক মতন ভ্যালু জেনারেট করছে না, কোনো ফাইনাইট ভ্যালু জেনারেট করছে না। তাহলে সেক্ষেত্রে ফাংশনটার ওই পয়েন্টে ফাংশনের ব্যাপারটা নিয়ে আমরা তাহলে কি বলবো? ওই পয়েন্টে ফাংশনটাকে কি আমরা বলে দেবো না ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করা যাবে না, এই পয়েন্টে ফাংশনের ব্যাপার নিয়ে কেউ আলোচনা করতে এসো না। ম্যাথমেটিক্স কিন্তু সে কথা বলে না। কেন? ম্যাথমেটিক্স বলছে যে ওই পয়েন্টে ফাংশনের একটা ভ্যালু তৈরি করা সম্ভব হতে পারে যদি রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট দুটো সেম হয়। তার মানে ওই পয়েন্টে ফাংশনের একটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে। আমি লিমিটের পর্বে যখন তোমাদের ক্লাস 11-এ নিয়েছিলাম, আমি বলেছিলাম যে ভগবানকে যদি কেউ ডান দিক দিয়ে ডাকে, কেউ যদি বাঁ দিক দিয়ে ডাকে, ঈশ্বরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি লেফট হ্যান্ড সাইড থেকে যদি কেউ অ্যাপ্রোচ করে
আবার রাইট হ্যান্ড সাইড থেকে যদি কেউ অ্যাপ্রোচ করে তাহলে গড কিন্তু রিমেন সেম। তাহলে এই যে ব্যাপারটা বোঝানোর জন্য একটু আগেই আগের ক্লাসে আমি বলেছিলাম যে ধরো একটা এরকম একটা আমরা গ্রাফ আঁকছি y = f(x) এর গ্রাফ আঁকতে গিয়ে x = মনে করো 3 পয়েন্টের একটা সমস্যা তৈরি হয়েছে। ধরে নাও এটা হচ্ছে x = 3 পয়েন্ট। এই 3 পয়েন্টে ফাংশনটার না ভ্যালু তৈরি করা যাচ্ছে না, কিন্তু কি অদ্ভুত ব্যাপার 3 পয়েন্টের আগে পরে ফাংশনের ভ্যালু তৈরি করা যাচ্ছে। ধরো 3 থেকে একটু কম হলো 2.999 বা 3 থেকে একটু বেশি হলো 3.001। এইরকম পয়েন্টগুলোতে কিন্তু ফাংশনের ভ্যালুটা আছে, 3 পয়েন্টে গেলেই সমস্যা। তাহলে সেক্ষেত্রে আমরা ফাংশনের লিমিটিং ভ্যালু নিয়ে কাজ করতে পারি ওই পয়েন্টে, কিন্তু সেটাও কিন্তু সবসময় নয়। যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি সেম হয়, অর্থাৎ মনে করো এখানে যদি একটা আমি y অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ড্র করছি, x টেন্ডস টু যদি 3 নেগেটিভ হয়, অর্থাৎ x 3 দিকে অ্যাপ্রোচ করছে ফ্রম লেফট সাইড, তাহলে মনে করো এটা এইখানে যাচ্ছে, টাচ করছে না, একটা গ্যাপ রেখে দাও, ব্যাপারটা এইরকম এগোচ্ছে, ক্রমশ এগোচ্ছে, কিন্তু এই লাইনকে কিন্তু টাচ করছে না। আর যদি x টেন্ডস টু 3 পজিটিভ হয়, তাহলে ধরো এই ফাংশনটার ভ্যালুটা এরকম হচ্ছে। অর্থাৎ যদি এটা x টেন্ডস টু 3 নেগেটিভ, তখন y টেন্ডস টু মনে করো এটা হচ্ছে 4 পয়েন্ট, এটা হচ্ছে 4 পয়েন্ট, আর এইটা মনে করো 5 পয়েন্ট। তাহলে x যদি টেন্ডস টু 3 নেগেটিভ হয় তাহলে y টেন্ডস টু 4। আবার x টেন্ডস টু 3 পজিটিভ হয়, মানে x অ্যাপ্রোচেস টু 3 ফ্রম রাইট সাইড, তখন y টেন্ডস টু 5। তাহলে এক্ষেত্রে গড ডিস্টার্ব হয়ে গেল। অর্থাৎ ঈশ্বরের সাধনায় তুমি যেদিক থেকেই গডকে ডাকো না কেন, গড হচ্ছে একজন, ঈশ্বর এক। তাই জন্য লিমিটটাকে যদি আমরা গডের সঙ্গে তুলনা করি, তাহলে কিন্তু এক্ষেত্রে লিমিট এক্সিস্ট করছে না। তাহলে লিমিটটা এক্সিস্ট করবে কখন? যদি এরকম ঘটনা ঘটে, এটা আমি মুছে দিলাম, যদি x টেন্ডস টু 3 প্লাস, মানে x অ্যাপ্রোচেস টু 3 ফ্রম রাইট সাইড অফ 3, যদি এরকম হয়, অর্থাৎ যদি x টেন্ডস টু 3 নেগেটিভ, তখনও y টেন্ডস টু 4, আবার x টেন্ডস টু 3 পজিটিভ, তখনও y টেন্ডস টু 4, তাহলে আমরা বলতে পারবো এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে। এটা তো গেল লিমিটের একদম বেসিক ধারণা যে লিমিটটা কখন এক্সিস্ট করে, এবং সেক্ষেত্রে ওই পয়েন্টে যদি ফাংশনের যদি ভ্যালু যদি ডিফাইন নাও হয়, কিন্তু যেহেতু লিমিট এক্সিস্ট করছে, তাহলে ওই পয়েন্টে আমরা লিমিটিং ভ্যালু নিয়ে কাজ করব। যাই হোক, তাহলে এইবার আমরা চলে আসছি ডেল্টা এপসাইলন কনসেপ্ট। দেখো y = f(x), এইটা হচ্ছে একটা ফাংশন। এইবার মনে করো x টেন্ডস টু 2 বলছি, x 2 এর দিকে এগোচ্ছে, 2 না 3 বললাম, কারণ একটাকে 3টাই দেখিয়েছি আমি, আর y টেন্ডস টু মনে করলাম 4। তার মানে y দ্যাট মিনস হচ্ছে f(x) টেন্ডস টু 4। এইবার ব্যাপারটা ভালো করে ফিল করো, x 3 দিকে অ্যাপ্রোচ করছে, তার মানে কি x আর 3 ডিফারেন্স ক্রমশ ডিক্রিজিং, কমছে। x যত 3 এর কাছে যাবে তত x আর 3 এর ডিফারেন্সটা কমে যাবে। ধরো মনে করো x এর ভ্যালু মনে করো 3.1, তাহলে এই 3x আর 3 ডিফারেন্সটা কত হচ্ছে? 3.1 মাইনাস 3, দ্যাট মিনস 0.1। আচ্ছা, যদি x এর ভ্যালুটা আর একটু কাছে চলে যায় 3.01, তখন এই x আর 3 ডিফারেন্সটা কত হচ্ছে? 0.01। আরে তাই তো, যত x 3 দিকে অ্যাপ্রোচ করছে তত x আর 3 ডিফারেন্সটা ডিক্রিজিং। তাহলে এটা কত কমতে পারে? দেখো 3 এর কাছে যাওয়া কিন্তু শেষ নেই, 3 কে টাচ করতে পারবে না, কিন্তু চলতেই থাকবে, এই চলাটা কখনো শেষই হবে না। একটা অদ্ভুত কনসেপ্ট এটা,
যে আমি ক্লাস 11-এ মজা করে ভবা পাগলার গল্প বলেছিলাম, ভবা পাগলার পণ্ডিত স্যারের গল্প, যে পণ্ডিত স্যার একটা স্কেল টুকরো করতে দিয়েছে এবং টুকরো করতে করতে সে খালি প্রত্যেক স্কেলটাকে টুকরোই করছে, অর্ধেক করছে, তার অর্ধেকের অর্ধেক করছে, অর্ধেকের অর্ধেক করছে, এরকম করতে করতে কোনো সময়ই সেই স্কেলটা সে শেষ করতে পারছে না, কাজটা শেষ করতে পারছে না। একটা সময় অবশ্য আসতে পারে যে সে আর স্কেলের যে টুকরোটা হাতে ধরতে পারবে না, বা তার কাছে এমন কোনো টুল নেই যে টুল দিয়ে সেই ছোট্ট জায়গাটাকে কাটতে পারে, অর্ধেক করতে পারে। এরকম করে স্কুল ছুটি হয়ে গেছে আর ভবা পাগলা কেটেই চলেছে, ভবা পাগলার কাজ শেষ হচ্ছে না। যাই হোক, এরকম একটা গল্প ছিল, ক্লাস 11-এর পাঠে যখন তোমরা আবার পড়বে তখন আমি তোমাদের বলবো। যাই হোক, তা এই ব্যাপারটা যে এই যে ঘটনাটা ঘটছে, যে ক্রমশ এগোচ্ছে কিন্তু অদ্ভুতভাবে কোনো শেষ হচ্ছে না প্রসেসটা, তাহলে এই যে ঘটনাটা 0.1, 0.01, 0.0001, 0.00000001 এরকম করে ক্রমশ এটা কিন্তু ডিফারেন্সটা কমতেই থাকছে। এইবার আসছে ডেল্টা। তখন ডেল্টা আমরা একটা ম্যাথমেটিশিয়ান, যারা গ্রেট ম্যাথমেটিশিয়ান, তারা এই ডেল্টাকে নিয়ে আসলেন, বলে তাহলে আমরা এটাকে কিভাবে লিখব। আমরা বললাম যে মড অফ x - 3 লেস দ্যান ডেল্টা, মানে এই ডেল্টাটা কি, প্রি অ্যাসাইন্ড পজিটিভ নাম্বার হাউএভার স্মল ইট মে বি, অর্থাৎ এটা পূর্ব নির্ধারিত একটা ছোট্ট ধনাত্মক সংখ্যা যেটা তুমি কল্পনা আনতে পারো তার থেকেও ছোট হতে পারে। তাই তো হচ্ছে, দেখো x আর 3 যে ডিফারেন্স, মানে মড নিয়েছি, সেটা তো একটা পজিটিভ নাম্বার, এবং এই পজিটিভ নাম্বার ক্রমশ কমছে। কত কমবে? ডেল্টার থেকে ছোট হবে। হোয়াট ইজ ডেল্টা? ডেল্টা হচ্ছে আমি একটা ছোট সংখ্যা ধরে নিয়েছি, আমার কল্পনা যেটা এসছে, কল্পনা এসছে একটা ছোট সংখ্যা 0.000, 23টা জিরো লিখে 1। আবার আরেকজনের কল্পনা এসছে পয়েন্টের পরে 2 লক্ষটা জিরো দিয়ে 1। তাহলে যে কোনো স্টুডেন্ট এরকম কল্পনায় যে যত ছোট সংখ্যা তৈরি করতে পারে তার থেকেও ছোট। তাহলে এই ডেল্টার ভ্যালুটা হচ্ছে সেইটা। এইবার এফ এর ব্যাপার দেখো, এক্স যদি 3 দিকে অ্যাপ্রোচ করে, এফ এক্স 4-এর দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে এফ এক্স এর ভ্যালুটা মনে করো 4.001। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এফ এক্স আর 4-এর যে ডিফারেন্স সেটা কত হবে? 4.001 মাইনাস 4, দ্যাট ইজ 0.001। আচ্ছা, এফ এক্স যদি আরো 4-এর দিকে এগিয়ে যায়, তাহলে এই এফ এক্স আর 4-এর ডিফারেন্স, দ্যাট ইজ মড, সেটা কত হবে? আরো ছোট হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের সেই গ্রেট ম্যাথমেটিশিয়ানরা নতুন একটা সিম্বল জেনারেট করলেন, এপসাইলন। তারা বললেন যে মড অফ এফ এক্স মাইনাস 4 লেস দ্যান এপসাইলন, অর্থাৎ এফ এক্স আর 4-এর ডিফারেন্সটা কার থেকে ছোট? প্রি অ্যাসাইন্ড পজিটিভ নাম্বার হাউএভার স্মল ইট মে বি। তুমি কল্পনায় যত ছোট সংখ্যা তৈরি করতে পারো, একটা ছোট্ট ধনাত্মক সংখ্যা, তার থেকেও ছোট এপসাইলন। তুমি কখনোই এই ছোট সংখ্যার কাছে পৌঁছতে পারবে না, এই ডেল্টার এপসাইলনের কাছে কখনোই তুমি পৌঁছতে পারবে না, কারণ তুমি যা তৈরি করবে তার থেকেও ওটা ছোট। যদি এরকম ঘটনা ঘটে যে এক্স আর 3 ডিফারেন্স সেটা ডেল্টা থেকে ছোট, মানে একই সঙ্গে এফ এক্স আর 4-এর ডিফারেন্স এপসাইলনের থেকে ছোট, তখন আমরা বলি লিমিট এক্স টেন্ডস টু 3 এফ অফ এক্স ইকুয়াল টু 4। এই হচ্ছে ডেল্টা এপসাইলন কনসেপ্ট। বিভিন্ন বইতে এরকম এক্সাম্পল দিয়ে বলা নেই, সেখানে বলা আছে যদি এক্স টেন্ডস টু এ হয়, যদি ওয়াই টেন্ডস টু ক্যাপিটাল এল হয়, তাহলে মড অফ এক্স মাইনাস এ যদি লেস দ্যান ডেল্টা হয়, এবং তার জন্য যদি এরকম ঘটনা ঘটে এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন এরকম হয়, এবং ডেল্টা এপসাইলন সম্পর্কে ওই একই কথা বলা আছে যেটা একটু আগে আলোচনা করলাম, ডেল্টা এপসাইলন আর দি
pre-assigned positive number however small it may be, তাহলে then we can say that limit x tends to a f of x equal to l. এই হচ্ছে লিমিটের ডেল্টা এপসাইলন কনসেপ্ট। তোমরা এটা ভালো করে একটু বারবার একটু দেখো, তারপরে নেক্সট আমরা অন্য অ্যাপ্লিকেশন পার্টে এটা ইউজ করছি। আবার 1 মার্কের চলে এসেছি, আর যেটা ডেল্টা এপসাইলন কনসেপ্টটা আমি আলোচনা করলাম সেই অঙ্কে পরে আসছি। 1 মার্ক প্রবলেমে এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স এই ফাংশনটা এর কন্টিনিউটি নিয়ে একটু আলোচনা করতে হবে। দেখো বক্স এক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, তোমরা জানো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা অলরেডি তোমরা নিশ্চয়ই জানো, এটা নিয়ে আলোচনা করছি না। তাহলে মনে করো আমি এক্স এর যে কোনো ভ্যালুর জন্য আমি কন্টিনিউটি টেস্ট করব, যে কোনো ভ্যালুর জন্য, কারণ অপশানে যেরকম আছে, অপশানে আছে ভগ্নাংশগুলির জন্য মানে ফ্র্যাকশনের জন্য এটা কন্টিনিউয়াস, আবার আছে এক্স ইকুয়াল টু হোল নাম্বার জন্য কন্টিনিউয়াস। আচ্ছা ঠিক আছে, হোল নাম্বার দিয়ে স্টার্ট করা যাক। ধরো হোল নাম্বার, আচ্ছা ধরো এক্স ইকুয়াল টু 5, এই হোল নাম্বার, এটা একটা হোল নাম্বার, এই হোল নাম্বারের ফাংশনটা কন্টিনিউয়াস কিনা আমি টেস্ট করতে যাচ্ছি। তাহলে আর এইচ এল অ্যাট এক্স ইকুয়াল টু 5 লিমিট এক্স টেন্স টু 5 নেগেটিভ বক্স এক্স, ব্যাপারটা এরকম। তাহলে 5 নেগেটিভ মানে হচ্ছে 5-এর থেকে ছোট, মানে 4.99, ব্যাপারটা এরকম ভাবতে পারো। তাহলে যদি 4.99 এর বক্স হয় তাহলে এর ভ্যালুটা হবে 4, কারণ গ্রেটেস্ট ইন্টিজার এই বক্স ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অর্থাৎ 4.9 এর বক্স হবে 4.9 এর থেকে যেসব ছোট ইন্টিজার রয়েছে না তাদের মধ্যে যে বড়। তাহলে 4.9 এর থেকে ছোট ইন্টিজার কারা কারা রয়েছে? 4 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে, 1 রয়েছে, 0 রয়েছে, -1 -2 সবাই। তাদের মধ্যে বড় কে? তাদের মধ্যে বড় হচ্ছে 4। তাই জন্য x টেন্স টু 5 নেগেটিভ বক্স অফ x ইকুয়াল টু 4 হলো। আচ্ছা যদি LHL বের করতে হয়, লিমিট x টেন্স টু সরি এটা LHL হবে, ঠিক করে দাও, এটা RHL, x টেন্স টু 5 প্লাস বক্স x। আচ্ছা রাইট হ্যান্ড লিমিট x টেন্স টু 5 প্লাস মানে 5.1। আচ্ছা 5.1 এর বক্স কত? 5, তাহলে ইকুয়াল টু কত হলো? 5। তাহলে এই দুটো আনইকুয়াল হয়ে গেল। তাহলে যদি x যদি হোল নাম্বার হয় বা কোনো ইন্টিজার হয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না। অপশানে দেখবে আর একটা জায়গায় আছে যে x এর ভ্যালু যদি ফ্র্যাকশন হয় তখন কি হবে। দেখো মনে করো আমরা ওটাই আনসার হবে x যদি ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ। মনে করো একটা ধরে নিলাম x ইকুয়াল টু ভগ্নাংশ, ধরে নিলাম হাফ। চলো হাফ দিয়ে টেস্ট করে দেখি। RHL, প্রথমে RHL লিমিট x টেন্স টু হাফ প্লাস বক্স x। তাহলে হাফ প্লাস মানে হচ্ছে হাফের দিকে অ্যাপ্রোচ করছে কিন্তু হাফের থেকে সামান্য বড়। তার মানে কিরকম হবে? ধরো আমি নাম্বার লাইন ড্র করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই পয়েন্টটা হচ্ছে হাফ, দ্যাট ইজ 0.5। তাহলে এই জায়গায় ধরো 0.51, ব্যাপারটা এরকম হতে পারে। ধরো এটা 0.51, 0.5 এর থেকে একটু বড় কিন্তু 0.5 এর কাছাকাছি। তাহলে 0.51 তার বক্স কত? 0.51 এর থেকে ছোট যেসব ইন্টিজার রয়েছে তাদের মধ্যে যে বড়, তাহলে সেটা হচ্ছে 0। তাহলে এর ভ্যালুটা 0 বলা যেতে পারে। আচ্ছা LHLটা দেখি তো, লিমিট x টেন্স টু হাফ নেগেটিভ বক্স x। হাফ নেগেটিভ মানে হচ্ছে একটু ছোট হবে 0.5 এর থেকে, ধরো এইরকম জায়গায় রয়েছে, তাহলে সেটা 0.49 এরকম বললাম, 0.5 এর থেকে একটু ছোট কিন্তু কাছাকাছি। আচ্ছা তার বক্স কত হবে? বক্স অফ 0.49 নিশ্চয়ই 0, ঠিক আগের কনসেপ্টে, তাহলে এটা ইকুয়াল টু 0 হচ্ছে। আচ্ছা
একদম ওই পয়েন্টে কন্টিনিউয়াস তো তাই বলে না, LHL RHL, আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু। আচ্ছা ওই পয়েন্টে যদি হয় একদম বক্স অফ হাফ, সেটাও 0 হবে। তাহলে দেখো যদি x যদি ফ্র্যাকশন হয় তাহলে কিন্তু আর LHL RHL আর ওই পয়েন্টের ফাংশনের ভ্যালু তিনটেই সেম হচ্ছে। সো f(x = box x is continuous for all fractions, এটা আমাদের আনসার হতে পারে। এবার 1 মার্কের এই কোশ্চেনটা দেখো, f(x = x + 2/2x² - x - 1) এই ফাংশনের পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি বলতে হবে, অর্থাৎ অসন্তত বিন্দু, কোন কোন বিন্দুর জন্য, কোন কোন পয়েন্টের জন্য এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে দেখো এই ফাংশনটা কোথায় আনডিফাইন্ড সেইটা যদি আমরা একটু আগে খুঁজে বার করি। এই ফাংশনে নিউমারেটর ডিনোমিনেটর রয়েছে, দ্যাট ইজ এই ডিনোমিনেটর যদি 0 হয়ে যায় তাহলে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে এই ফাংশনটা ডিনোমিনেটরটার দিকে ফোকাস করো, ডিনোমিনেটর কখন 0 হচ্ছে, 2x² - x - 1 = 0। এইবার x এর ভ্যালু তৈরি করতে হবে, মিডল টার্ম ব্রেকআপ করো। তাহলে এখানে x = একটা 1 পয়েন্ট আর x = -1/2 পয়েন্ট। তাহলে 1 and -1/2 এই দুটো পয়েন্টের জন্যই কিন্তু এই ফাংশনের ডিনোমিনেটরটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই দুটো পয়েন্টের জন্য ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। এবার এই সামটা দেখো, f(x = 1/sin x - cos x) এইটারও পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি বার করতে হবে। তাহলে ঠিক একই কনসেপ্টে, অর্থাৎ ডিনোমিনেটরটা কোথায় 0 হচ্ছে সেটা দেখো। তাহলে দেখো sin x - cos x = যদি 0 হয় তাহলে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এটা মানে হচ্ছে sin x = cos x, cos x যদি ডিভাইড করো তাহলে tan x = 1, দ্যাট ইজ বলতে পারো tan x = tan π/4। তাহলে এখান থেকে x = বলা যায় nπ + π/4, যেখানে n বিলংস টু n ইন্টিজার। তাহলে এই পয়েন্টসগুলোর জন্য, মানে n এর ভ্যালু যে কোনো ইন্টিজার ধরে যে সমস্ত প্রচুর পয়েন্ট, ইনফাইনাইট পয়েন্টস পাওয়া যাবে, সেই পয়েন্টগুলোর জন্য এই sin x - cos x টা 0 হবে। তাহলে পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি তোমরা বলবে x = nπ + π/4 where n belongs to z। তাহলে আজকে আমরা লিমিটের উপরে 1 মার্কের সামগুলো করে ফেললাম। এরপরে 2 মার্কস আছে, 4 মার্কস আছে, 5 মার্কস আছে, RD সময় আছে CBSE বোর্ডের জন্য। তাহলে সমস্ত জায়গা থেকেই আমরা কিছু কিছু অঙ্ক করে আরও সেন্সটা ডেভেলপ করে দেবো। সো থ্যাংক ইউ।